আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। যাক বাবা, এইবার একটু তাড়াতাড়ি আসতে পেরেছি। আমার মিষ্টি, মিষ্টি আপুরা তো প্রতিনিয়ত আমার সাথে রাগ অভিমান করেই যাচ্ছেন। আমি কেন তাড়াতাড়ি ভিডিও দিচ্ছি না। ভালোবাসার মানুষদের রাগ অভিমান দেখতেও কিন্তু খুব ভালো লাগে, তাই না? এখন কি ভাবছেন যে আপু আমাদের রাগ অভিমান দেখে খুব খুশি হয়? না, না, একদমই না। আমি তো আমার প্রতি আপনাদের এত, এত ভালোবাসা দেখে খুশি হই। খুব ভাল লাগে আপনারা যখন আমাকে কমেন্ট করেন যে, "আপু তোমাকে খুব মিস করছি। তুমি তাড়াতাড়ি ভিডিও আপলোড করো। কেন ভিডিও আপলোড করছো না?" আপনাদের এই ভালোবাসার অভিমানগুলো আমার খুব ভালো লাগে। আমরা যাকে বেশি ভালোবাসি তার সাথেই তো অভিমান করি, তাই না? আমার একজন মিষ্টি আপু তো এমন কমেন্টও করেছে যে, "আপু আমাদের জন্য কি তোমার কোনো মায়া দয়া হয় না? এটা কোনো কথা? আপনাদের জন্য মায়া হবে না তো কার জন্য হবে বলেন?" দেখেন বকবক করেই যাচ্ছি অথচ ভিডিও রিলেটেড কোনো কথাই বলছি না। আজকে শনিবার, শিপার স্কুল নেই। আমার মেয়েটা আজকে বাসায় আছে। তো মেয়ের জন্য আজকে সকাল, সকাল স্পেশাল নাস্তা বানানো হচ্ছে। এমনিতে তো ওর স্কুল যেহেতু খুব সকালে থাকে তাই ওকে তেমন কোনো নাস্তা দেওয়া যায় না। খুব হালকা পাতলা কিছু নাস্তা খেয়ে তারপর স্কুলে চলে যায়। শিফা এখনও ঘুমাচ্ছে। ও ঘুমে থাকা অবস্থায় আমি সকালের নাস্তাটা বানিয়ে নিব। আর আজকে হচ্ছে আমি চিকেন চিজ পাস্তা রান্না করছি। শিফার চিকেন এবং পাস্তা ২ টাই অসম্ভব পছন্দের। তাই আমি মাঝে, মাঝেই ওকে বানিয়ে দিই। আমার কাছে না সারপ্রাইজ দিতে খুব ভালো লাগে। আমি যখন শিফার পছন্দের কোনো খাবার রান্না করি বা দেখা গিয়েছে ওর পছন্দের কোনো জিনিস ওকে গিফট করি, তখন বলি না, না বলে ওকে একদম সারপ্রাইজ দিয়ে দেই। আর ও তো এত বেশি খুশি হয় কি বলবো আপনাদেরকে। আমি যখনই ওর পছন্দের খাবার রান্না করি তখন চুপি, চুপি করি যেন ও দেখতে না পায়। যদিও ও বাসায় থাকলে একটু পরপর কিচেনে আসে আর বলে, "মা আজকে কী রান্না করছো?" সবসময় তো আর হাইড করা যায় না, মাঝে, মাঝে দেখে ফেলে। যাক, এটা কোনো ব্যাপার না। চিকেন চিজ পাস্তা রান্না করার জন্য আমি গতকালকে রাতেই চিকেনটাকে রেডি করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। এতে করে দেখা গিয়েছে আমি সকালে ঘুম থেকে উঠে কোনো ঝামেলা ছাড়াই ঝটপট সকালের নাস্তাটা বানিয়ে নিতে পেরেছি। সকালে ঘুম থেকে উঠে চিন্তা করব আজকে কী নাস্তা বানাবো, তারপর নাস্তা রেডি করব। তাহলে তো নাস্তার ১২টা বেজে যাবে এমনিতেই, সকালের নাস্তা আর করতে হবে না। এই জন্য দেখা গিয়েছে আমি আগের দিন রাতেই চিন্তা ভাবনা করে রাখি পরের দিন সকালে কী নাস্তা করব। শীত তো প্রায় চলেই এসেছে, যদিও শহরে ওইভাবে শীতের কোনো কিছুই বুঝতে পারছি না। তবে আম্মা বলছে গ্রামে খুব ভালো শীত পড়েছে। শেষবারের মতো নিজের পছন্দের খাবারটা বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে মিষ্টি দই। মিষ্টি দই আমার অনেক বেশি পছন্দ। তো শীতের মধ্যে তো আর খাওয়া যাবে না। তার উপরে আছে আবার আমার কোল্ড অ্যালার্জি। আমি লাস্টবার যখন দই বানিয়েছি আপনারা আমার মিষ্টি দইটার এত বেশি প্রশংসা করেছেন। আমি বলি আসলে আমি ওইটা কীভাবে বানিয়েছি। ওইটা হচ্ছে আমি একদম অরিজিনাল গাভীর দুধ দিয়ে বানিয়েছি দইটা। এত বেশি পারফেক্ট এবং এত মজা হয়েছিল বলে বোঝাতে পারবো না। অবশ্য আমার বলতেও হবে না, আপনারা নিজেই ওই দইটার এত বেশি প্রশংসা করছিলেন। কিভাবে যেন আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারেন যে কোনটা পারফেক্ট হয় আর কোনটা পারফেক্ট হয় না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ আমার আপু এবং আন্টিরা অনেক বেশি বুদ্ধিমতী। আপু তোমার কথা অনেক সুন্দর, তোমার ভয়েস টোন অনেক বেশি সুন্দর, মাশাআল্লাহ। তোমার কণ্ঠের প্রেমে পড়েছি, তোমার কথায় মুগ্ধ হয়েছি। তোমার কথা শুনলে, তোমার কণ্ঠ শুনলে মন ভালো হয়ে যায় আপু। এই ধরনের কমেন্ট আমার প্রতিটা ব্লগেই আমি কম বেশি পেয়ে থাকি। তবে এইবার একটু অন্য ধরনের কমেন্ট পেয়েছি, মানে সেম কমেন্টই আপু একটু অন্যভাবে করেছেন। কমেন্টটা করেছেন আদিবা ফ্যাশন থেকে আমার একজন মিষ্টি আপু। আপু লিখেছেন, "যেমন সুন্দর আপনার কাজ তেমন সুন্দর আপনার কথা, আর কণ্ঠের সুর তো একদম আমার একটা পাখি আছে ওই পাখিটার মতো।" আপুর কমেন্টটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে। আসলে প্রশংসা কিন্তু সবাই করতে পারে না। প্রশংসা করার জন্য অনেক সুন্দর একটা মনের প্রয়োজন, যেটা আমার ভিউয়ার্সদের 100% আছে। যদি 100% বলি তাহলে আসলে ভুল হবে, 200% আছে। আমিও কিন্তু আপনাদের সবার অনেক বেশি প্রশংসা করি আপনাদের ভাইয়ার কাছে, আমার আম্মার কাছে। আমার ইউটিউব চ্যানেল আছে, এটা তো আমার রিলেটিভরা কেউ জানেন না। ওটা আপনারা অনেকেই জানেন যারা শুরু থেকে আমার ভিডিও দেখেন। তাই চাইলেও সবার কাছে প্রশংসা করতে পারি না। তবে যাদের কাছে করতে পারি তাদের কাছে কিন্তু আমি করি। আমার ভালো লাগে। আমি আপনাদের ভাইয়াকে মাঝে, মাঝে আপনাদের কমেন্ট পড়ে শোনাই যে, "দেখেন আমার আপুরা কী কমেন্ট লিখেছে।" সেও শুনে খুব খুশি হয়। এই তো আপনাদের সাথে গল্প করতে, করতে মেয়ের সকালের নাস্তা করা হয়ে গিয়েছে। আর সব কিছু আমি ক্লিনও করে নিয়েছি।
আমি যখন সকালের নাস্তা ডাইনিং টেবিলে এনে রেডি করছিলাম, তখন আমার চোখে পড়লো যে আমার ডাইনিং টেবিলের উপরে যে ট্রেটা রাখা আছে ওইটাতে বেশ ধুলাবালি জমেছে। আসলে সবসময় কিন্তু নজরে পড়ে না, মাঝে মাঝে দেখা গিয়েছে বুঝতে পারি যে না এটা অনেক ময়লা হয়েছে। তা আমার আবার একটা অভ্যাস কি, মানে কোনো কিছু ময়লা হলে আমি এটার সাথে সাথে পরিষ্কার করে ফেলি। এটাতে আসলে একটা সুবিধা আছে, সেটা হলো আপনাকে কখনোই কোনো কিছু ডিপ ক্লিন করতে হবে না, বা কোনো কিছু এরকম ময়লাও থাকবে না। সবসময় সব কিছু সুন্দর চকচকে এবং পরিপাটি থাকে। তো আমার কাছে এটা সহজ মনে হয়, তাই আমি সাথে সাথে করে ফেলি। আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমার রান্না করার মুড খুব ভালো আছে। যদিও আমি আমার ভিডিওতে সবসময় বলি রান্না করতে আমি খুব পছন্দ করি, আমার কাছে খুব ভালো লাগে। তারপরও হয় না, মাঝে মাঝে দেখবেন রান্নাবান্না, সংসারের কাজকর্ম কোনো কিছুই করতে ইচ্ছে করে না। মনে হয় যে ইস, আজকে যদি রান্না না থাকতো তাহলে কত ভালো হতো, একটু আরাম করতে পারতাম। ফ্রিজে চিকেনের কিছু সলিড মাংস ছিল, সেগুলো দিয়েই আজকে কিছু চিকেন কাবাব বানিয়ে ফ্রোজেন করে রাখবো। শিপাকে মাঝে মাঝে ভেজে দিতে পারবো। চিকেন কাবাব বানানোর জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ মুরগির বুকের মাংস, 1 কাপ পরিমাণ বুটের ডাল, মানে যেটা ভেজানোর পরে 1 কাপ পরিমাণ হয়েছে। তারপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া, সাথে আদা বাটা, রসুন বাটা, কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর কিছুটা পরিমাণ সয়াবিন তেল। আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা আসলে আমি সবসময় দেই না, মাঝে মাঝে দেই, আবার মাঝে মাঝে দেই না। আজকে দিচ্ছি এলাচ, তারপরে হচ্ছে লবঙ্গ, দারুচিনি, তেজপাতা। তারপরে যখন সিদ্ধ হয়ে যাবে সব কিছু, তখন আমি আবার এই গরম মশলাগুলি উঠিয়ে নিব। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব, তারপর হচ্ছে আমি এটা সিদ্ধ করে নিব, মানে কিছুক্ষণ কষিয়ে নিব, তারপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করে নিব। শীতের প্রস্তুতি কে কীভাবে নিচ্ছেন তা তো জানি না, তবে আমি প্রথমেই হচ্ছে পিঠাপুলির প্রস্তুতি নিচ্ছি। এই যে আমি রাতেই কিছু আদব চাল ভিজিয়ে রেখেছিলাম, আর এখন হচ্ছে এগুলি খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিব। ভিজা চাল থেকে যখন পানিটা খুব ভালোভাবে ঝরে যাবে, তখন আমার ভাই আমাকে এগুলো মিল থেকে ভাঙিয়ে এনে দিবে, আর আমি ডিপ ফ্রিজে রেখে দিব। যখন ইচ্ছে হবে বের করে পিঠা বানিয়ে নিতে পারবো। ডিপ ফ্রিজে কিন্তু চালের গুঁড়ি খুব ভালো থাকে। শীত মানেই হচ্ছে পিঠাপুলি, শীতের মধ্যে পিঠাপুলি বানাতেও খুব ভালো লাগে, আবার খেতেও খুব ভালো লাগে। তবে আফসোস, বিবাহিত জীবনের 10 বছরে এখনও আমি আপনাদের ভাইয়াকে আমার হাতের শীতের পিঠাপুলি খাওয়াতে পারিনি। এই কষ্টটা হয়তো আমার থেকেই যাবে। প্রবাসীর বউ মানেই হচ্ছে আপনি আপনার জীবনের খারাপ ভালো কোনো সময় আপনি আপনার হাজব্যান্ডকে পাশে পাবেন না। তবে সবথেকে বেশি খারাপ কখন লাগে জানেন? যখন বাড়িতে কোনো বিশাল অনুষ্ঠান আয়োজন হয়, সবাই থাকে সেই অনুষ্ঠানে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, শুধুমাত্র ওই দূর প্রবাসের মানুষটা ছাড়া। এটা খুবই খারাপ, মানে এটা অনেক বেশি খারাপ লাগে। এটাই হচ্ছে প্রবাসীদের জীবন। যাই হোক, এই বিষয়ে আর বেশি কথা বলবো না। কাবাবের মাংস এবং ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর ঠান্ডা করে নিয়ে একটা চপারে আমি একদম ভালোভাবে চপ করে নিয়েছি। তারপর এখানে কিছু পরিমাণ ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, তার সাথে হচ্ছে কিছুটা পরিমাণ গরম মশলা, আর আমি এখানে 2টা ডিম দিয়েছি। ক্যামেরাতে একটা ডিম দেখানো হয়েছে, পরে আমার কাছে মনে হয়েছে যে না, আরও একটা ডিম লাগবে, পরে 2টা ডিম দিয়ে দিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট আছে। আপনি যখন হাত দিয়ে কাবাবের এই মিশ্রণটা মাখাবেন তখনই বুঝতে পারবেন যে কয়টা ডিম লাগবে। কাবাব বানানোর সময় একটুও কিন্তু ফাটা থাকতে পারবে না, তাহলে যখন আমরা এটা তেলে ভাজবো তখন এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক এইভাবেই এক এক করে আমি সবগুলো কাবাব বানিয়ে নিব, তারপরে প্লেটে রেখে ডিপ ফ্রিজে রেখে দিব। যখন বরফ হয়ে যাবে তখন বের করে একটা এয়ারটাইট বক্সে করে ফ্রোজেন করে নিব। সুমাইয়া সাথী আপু বলেছিলেন আমি যেন ভিডিওতে আপুর নাম বলি। এই তো আমার মিষ্টি আপু, আমি তোমার নাম বলেছি। ইন্ডিয়া থেকে মাসুমা আপু, শাবনুর আপু, ফারজানা খানম আপু, সব আপুরাই বলেছিলেন ভিডিওতে নাম বলার জন্য। এই তো আমার মিষ্টি আপুরা, আমি তোমাদের সবার নাম বলেছি। সব কাজ শেষ করে তাড়াহুড়ো করে চলে এসেছি কিচেনে দুপুরে রান্না করে নেওয়ার জন্য। আজকে আমাকে একটু বাইরে যেতে হবে, তাই আমি ঝটপট করছি। এইখানে আমি একটা চপারে কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ এখন চপ করে নেব। এই চপারটা আমি কিনেছি ঠিকই, তবে তেমন একটা কাজে আসে না। আজকে মনে হয় খুব ভালোভাবেই কাজে আসছে।
আজকে হচ্ছে আমি সবুজ টাইপের সবজি রান্না করব। তাই এখানে আমি কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ চপ করে নিয়েছি যেন তরকারির কালারটা সবুজ থাকে। জানি না আসলে থাকবে কিনা, তবে চেষ্টা করছি আর কি। বাজার থেকে কিছু কাঁচা টমেটো আনা হয়েছে। কাঁচা টমেটো আমি আগে আর কখনোই রান্না করিনি, আজকেই প্রথম রান্না করব। জানি না খেতে কেমন লাগবে। তার সাথে হচ্ছে কিছু লাউ শাক আনা হয়েছিল, সেটা হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব, খেতে অনেক মজা লাগবে। এখন তো দিন খুব ছোট হয়ে গিয়েছে, কিভাবে যেন সময় চলে যায় বুঝতেই পারি না। এখন দুপুরের রান্নাটাও আমি অনেক তাড়াহুড়ো করছি, তার কারণ হচ্ছে আমাকে বাইরে যেতে হবে আর সন্ধ্যার আগেই আমাকে বাসায় ফিরতে হবে। তার কারণ হচ্ছে সন্ধ্যার পর শিফার মিস আসবে শিফাকে পড়াতে, তাই সন্ধ্যা করা যাবে না। শিফার বড় মামা মানে আমার বড় ভাই শিফাকে একটা আইপ্যাড গিফট করেছিল। গতকালকে রাতে ওর হাতে একটা পাথর টাইপের ভারী কিছু ছিল আর কি, তো ওইটা ওর হাত থেকে পড়ে মোবাইলের গ্লাসটা ফেটে গিয়েছে। জানি না এখান থেকে ঠিক করতে পারবো কিনা বা পাবো কিনা। ইনশাআল্লাহ আশা রাখছি পাবো, তারপরও খুঁজে দেখবো। যদিও আইপ্যাডে গ্লাস প্রোটেক্টর লাগানো আছে, তারপরও এত ভারী পাথর পড়েছে মনে হচ্ছে যে ভিতরের যে গ্লাসটা আছে না ওইটাও ফেটে গিয়েছে। এখন আমি কাঁচা টমেটোর তরকারিটা রান্না করে নিব। তার জন্য এখানে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলা পুড়ে না যায়। আর হচ্ছে এখানে কিছুটা পরিমাণ রসুন বাটা দিয়েছি, যেহেতু কাঁচা টমেটো রান্না করব তাই। তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি। এখন আমি টমেটোটা দিব না, তাহলে গলে যাবে। আমার কাছে মনে হচ্ছে নতুন আলু হলে খুব ভালো লাগতো, তবে বাজারে মনে হয় এখনও শীতের নতুন আলু আসেনি। যাই হোক, যা আছে তাই দিয়েই রান্না করে নিচ্ছি। আর এই তো চিংড়ি মাছ দিয়ে আমার লাউ শাকের তরকারিটাও রান্না করা হয়ে গিয়েছে। আমি যেটা করেছি, এই লাউ শাকের তরকারিটা রান্না করার সময় একদমই ঢাকনা দিয়ে ঢাকিনি, এই ভয়ে যে তরকারির কালারটা কালো না হয়ে যায়। বেশিরভাগ সময় দেখা গিয়েছে শাক টাইপের রান্নাগুলো না, দেখবেন যে ঢাকনা দিয়ে ঢেকে দিলে তখন কালারটা কেমন যেন একটু কালো কালো হয়ে যায়, দেখতে ভালো লাগে না। আমি কিন্তু শিওর না, আমার ধারণা আবার ভুলও হতে পারে, তবে আমার যেটা মনে হয়েছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আবার অনেকেই আছেন যে এইভাবেই রান্না করেন না কেন রান্নার কালারও খুব সুন্দর হয় এবং তরকারিও অনেক বেশি মজা হয়। আমার ছোট ফুপুর হাতের রান্না অনেক বেশি মজা। ফুপু যা কিছুই রান্না করেন না কেন, যেভাবেই রান্না করেন না কেন, অনেক বেশি মজা হয়। মানে এটা হচ্ছে মনে রাখার মতো আর কি, এত বেশি মজা। এই তো আমার কাঁচা টমেটোর তরকারিটাও রান্না করা হয়ে গিয়েছে। সবশেষে হচ্ছে আমি একটা বেগুন ভেজে নিয়েছি, বাসায় ছিল তো নষ্ট হবে, তার থেকে ভালো ভেজে নিই, তাহলে খাওয়া হয়ে যাবে। দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, সেটা আর আজকে আপনাদের সাথে শেয়ার করিনি। এখন আমি রেডি হয়ে নিচ্ছি বাহিরে যাওয়ার জন্য। প্রথমেই আমার প্রিন্সেসকে রেডি করিয়ে দিয়েছি, সেও কিন্তু আজকে বোরখা পরেছে। আপনাদের ছোট্ট শিফা অধীর আগ্রহে বসে আছে, সে কখন বড় হবে আর মার সমস্ত বোরখা তার দখলে যাবে। সবসময় বলবে যে মা আমি কখন বড় হব, আমি বড় হলে তোমার বোরখা আমি পরবো, আমার খুব ভালো লাগে। আমার মেয়েটা আমার মতো বোরখা পরতে চায়, হিজাব পরতে চায়। সবাই দোয়া করবেন শিফার জন্য। এই তো দেখেন মার মতো ব্যাগ নিয়েছে, বোরখা পরেছে, হিজাব পরেছে, মাশাআল্লাহ। আজ এইখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।